মোবারক হোসেন ভাত খেতে বসে তরকারির বাটির দিকে তাকিয়ে বললেন, এটা কি? তার গলার স্বরে অদূরবর্তী ঝড়ের আভাস। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। মনোয়ারা অদূরবর্তী ঝড়ের সম্ভাবনা সম্পূর্ণ অগ্রাহ্য করে স্বাভাবিক গলায় বললেন, কি হয়েছে? এটা কিসের তরকারি? কই মাছের ঝোল। কই মাছের ঝোলে তরকারিটা কি? চোখে দেখতে পাচ্ছ না কি দিয়েছি? ফুলকপি, শিম। তোমাকে কতবার বলেছি ফুলকপির সঙ্গে শিম দেবে না? ফুলকপির এক স্বাদ, শিমের আলাদা স্বাদ। আমার তো আর দুইটা জিভ না যে একটায় শিম খাবো, অন্যটায় ফুলকপি। মনোয়ারা হাই তুলতে তুলতে বললেন, যে তরকারি খেতে ইচ্ছে করে সেটা নিয়ে এলেই হয়। খেতে বসে খামাখা চিৎকার করছো কেন? এই তরকারি তো আমি মরে গেলেও খাবো না। না খেলে না খাও, ডাল আছে, ডাল খাও। শুধু ডাল দিয়ে ভাত খাবো? মনোয়ারা তীক্ষ্ণ গলায় বলল, এটা তো হোটেল না যে 14 পদের রান্না আছে। মোবারক হোসেনের প্রচন্ড ইচ্ছা হচ্ছে তরকারির বাটি ছুঁড়ে মেঝে ফেলে দিতে। এই কাজটা করতে পারলে রাগটা ভালো করে দেখানো হয়। এতটা বাড়াবাড়ি করতে তার সাহসী কুলোচ্ছে না। মনোয়ারা সহজ পাত্রী না। তার চিনেমাটির বাটি ভাঙবে আর সে চুপ করে থাকবে, এটা হবার না। মোবারক হোসেন কই মাছের ঝোলের বাটি ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালেন। ধাক্কাটা হিসাব করে দিলেন, যেন তরকারি পড়ে না যায় আর বাটিটাও না ভাঙে। মনোয়ারা বললেন, কি হলো, খাবে না? মোবারক হোসেন কিছু না বলে ভাতের থালায় হাত ধুয়ে ফেললেন। থালায় ভাত বাড়া ছিল, কিছু ভাত নষ্ট হলো। হাত ধোয়ার দরকার ছিল না, তার হাত পরিষ্কার। খাওয়া শুরুর আগেই গন্ডগোল বেঁধে গেল। মনোয়ারা বললেন, ভাত খাবে না? মোবারক হোসেন বললেন, না, তোমার ভাতে আমি ইয়ে করে দিই। বাক্যটা খুব কঠিন হয়ে গেল। রাগের সময় হিসাব করে কথা বলা যায় না, তবে কঠিন বাক্যেও কিছু হলো না। মনোয়ারা খুবই স্বাভাবিক ভঙ্গিতে তরকারির বাটি, ডালের বাটি তুলে ফেলতে শুরু করলেন, যেন কিছুই হয়নি। মোবারক হোসেন স্তম্ভিত হয়ে পড়লেন। পরিবারের প্রধান মানুষটা রাগ করে বলছে ভাত খাবে না, তাকে সাদাসাদি করার একটা ব্যাপার আছে না? মনোয়ারা কি বলতে পারতো না, ভুল হয়ে গেছে, ভবিষ্যতে আর কখনো শিম আর ফুলকপি একসঙ্গে রাঁধা হবে না। কিংবা বলতে পারতো, 2 মিনিট বসো, চট করে একটা ডিম ভেজে দেই, শুকনা মরিচ আর পেঁয়াজ কচলে মরিচের ভর্তা বানিয়ে দেই। মরিচের ভর্তা তার অত্যন্ত প্রিয়। এই জিনিসটা বানাতে কতক্ষণ লাগে? তা না, ভাত তরকারি তুলে ফেলছে। 30 বছরের বিবাহিত জীবনে এই হলো তার ফসল। মোবারক হোসেনের তীব্র ইচ্ছা হলো বাড়িঘর ছেড়ে গৌতম বুদ্ধের মতো বের হয়ে পড়েন। এরকম ইচ্ছা তার প্রায়ই হয়। বাড়ি থেকে বেরও হন, রেল স্টেশনে গিয়ে ঘণ্টাখানেক বসে থাকেন, মোল্লারদের মসজিদ পর্যন্ত, তার রেল স্টেশন পর্যন্ত। মোবারক হোসেন নান্দাইল রোড রেল স্টেশনের স্টেশন মাস্টার। রাত 9টায় এক আপ ট্রেন ছেড়ে দিয়ে খেতে এসেছিলেন। খেতে এসে এই বিপত্তি, শিম আর ফুলকপির ঘোট বানিয়ে বসে আছে। মোবারক হোসেন মাফলার দিয়ে কান ঢাকতে শুরু করলেন। এটা হলো তার ঘর ছেড়ে বাইরে যাবার সংকেত। অতি সহজে তার কানে ঠান্ডা লেগে যায় বলে সবসময় মাফলার দিয়ে কান ঢাকতে হয়। আর এবছর তুন্দ্রা অঞ্চলে শীত পড়েছে। আগুনের উপর বসে থাকলেও শীত মানে না। মনোয়ারা বললেন, যাচ্ছ কোথায়? তিনি জবাব না দিয়ে গায়ে চাদর জড়ালেন। স্টেশনে যাচ্ছ? তিনি এই প্রশ্নেরও জবাব দিলেন না। হাত মোজা পরতে লাগলেন। হাত মোজা পরা ঠিক হচ্ছে না। মনোয়ারা মাত্র কিছুদিন আগে হাত মোজা বুনে দিয়েছেন। তার উচিত হাত মোজা জোড়া নর্দমায় ফেলে দেয়া। কিন্তু বাইরে মাঘ মাসের দুর্দান্ত শীত, খোলা মাঠের উপর রেল স্টেশন, শীত সহ্য হবে না। গৌতম বুদ্ধ কপিলাবস্তুতে না থেকে যদি নান্দাইল রোডে থাকতেন এবং মাঘ মাসে গৃহত্যাগ করতেন, তাহলে তিনিও হাত মোজা পরতেন, গলায় মাফলার বাঁধতেন। রাতে ফিরবে? না ফিরলে বলে যাও, দরজা লাগিয়ে দেব, যা ইচ্ছা করো। আমি কিন্তু শুয়ে পড়লাম। রাত দুপুরে ফিরে এসে দরজা ধাক্কাধাক্কি করবে না। তোর বাপের দরজা? সরকারি বাড়ির সরকারি দরজা। আমার যখন ইচ্ছা ধাক্কাধাক্কি করব। তুই তোকারি করবে না।
আমি তোমার ইয়ার বন্ধু না। চুপ, একদম চুপ, নো টক। মোবারক হোসেন অগ্নি দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালেন। সেই দৃষ্টির অর্থ তুমি জাহান্নামে যাও। তিনি ঘরের কোণায় রাখা ছাতা হাতে বের হয়ে গেলেন। বের হবামাত্র দরজা বন্ধ করার ছপাং শব্দ হলো। মোবারক হোসেন ফিরে এসে বন্ধ দরজায় প্রচণ্ড লাথি বসালেন। এতে তার রাগ সামান্য কমল। তিনি রেল স্টেশনের দিকে রওনা হলেন। রাত নিশুতি, ভয়াবহ ঠান্ডা পড়েছে। রক্ত মাংস ভেদ করে শীত হাড়ের মজ্জায় চলে যাচ্ছে। কুয়াশায় চাদরে ঢেকে আছে চারদিক। এক হাত দূরের জিনিসও দেখা যায় না। অথচ শুক্লপক্ষ, আকাশে চাঁদ আছে। মোবারক হোসেনের পকেটে 2 ব্যাটারির টর্চও আছে। টর্চ জ্বালাতে হলে চাদরের ভেতর থেকে হাত বের করতে হয়। তিনি তার প্রয়োজন বোধ করছেন না। গত 10 বছর তিনি এই রাস্তায় যাতায়াত করছেন। চোখ বেঁধে দিলেও চলে আসতে পারবেন। রেল স্টেশনের আলো দেখা যাচ্ছে। পয়েন্টমেন্ট হেদায়েত রেল স্টেশনেই ঘুমায়। সে মনে হয় এখনো আছে। তার আজ বোনের বাড়িতে যাবার কথা, মনে হয় যায়নি। যে শীত নেমেছে, যাবে কোথায়? মোবারক হোসেন স্টেশনের বাতি দেখে খানিকটা স্বস্তি বোধ করলেন। হেদায়েত থাকলে তাকে দিয়ে চিঁড়ামুড়ি কিছু আনানো যাবে। খিদেয় তিনি অস্থির হয়েছেন। উপোস অবস্থায় রাত পার করা যাবে না। বিকেলেও কিছু খাননি। বিকেলে নাস্তা হিসেবে মুড়ি এবং নারকেল কোড়া দিয়েছিল। এমন গাধা মেয়ে ছেলে! নারকেল কোড়া হলো একটা ভেজা নেতা নেতা একটা জিনিস। মুড়িকে সেই জিনিসে মিইয়ে দেবে, এটা তো দুধের শিশিও জানে। 2 মুঠ মুখে দিয়ে তিনি আর খাননি। এখন অবশ্য মনে হচ্ছে নেতা নেতা মুড়ি তিনি 1 গামলা খেয়ে ফেলতে পারবেন। তবে শীতের রাতের আসল খাওয়া হলো আগুন গরম গরুর গোস্ত, তার সঙ্গে চালের আটার রুটি। এই গরুর গোস্ত ভুনা হলে চলবে না, প্রচুর ঝোল থাকতে হবে। মনোয়ারাকে বললে সে ইচ্ছে করেই ঝোল শুকিয়ে ভুনা করে ফেলবে। চালের আটার রুটি না করে আটার রুটি করবে এবং পরে বলবে। মোবারক হোসেনের চিন্তার সূত্র জট পাকিয়ে গেল। কারণ তার চোখে ধক করে একটা সবুজ আলো এসে পড়ল। তিনি হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলালেন। আলোটা এসেছে স্টেশন ঘর থেকে। কেউ মনে হয় টর্চ ফেলেছে। 5 ব্যাটারির টর্চ বা এরকম জাতীয় কিছু। হঠাৎ চোখে পড়েছে বলে রং সবুজ মনে হয়েছে। টর্চের আলো সবুজ হওয়ার কোনোই কারণ নেই। নান্দাইল রোড স্টেশনটা এই অঞ্চলের মতোই দরিদ্র। একটি ঘর, সে ঘরে জানালা নেই। টিকিট দেওয়ার জন্য যে ফাঁকাটা আছে তাকে জানালা বলার কোনো কারণই নেই। মোবারক হোসেন যখন এই ঘরে বসে টিকিট দেন, তখন তার মনে হয় তিনি কবরের ভেতরে বসে আছেন। মানকের নেকের তার সওয়াল জবাব করছে। সওয়াল জবাবের ফাঁকে ফাঁকে তিনি টিকিট দিচ্ছেন। সব স্টেশনে একটা টিউবওয়েল থাকে। যাত্রীরা ট্রেন থেকে নেমে পানি খায়। ফ্লাক্স ভর্তি করে পানি নিয়ে ট্রেনে ওঠে। এই স্টেশনে কোনো টিউবওয়েল নেই। যাত্রীদের বসার জায়গা নেই। বছর 3 আগে 2টা প্রকাণ্ড রেন্ট্রি গাছ ছিল এখানে। গাছ 2টার জন্য স্টেশনটা সুন্দর লাগতো। আগের স্টেশন মাস্টার গাছ কাটিয়ে 11,000 টাকায় বিক্রি করে দেন। এতে পরে তার সমস্যা হয়েছিল, তাকে বদলি করে দেয়া হয়। তার জায়গায় আসেন মোবারক হোসেন। তার চাকরি এখন শেষের দিকে। এই সময় কপালে কোনো ভালো স্টেশন জুটল না। জুটল ধ্যাৎধেরা নান্দাইল রোড। স্টেশনের লাগোয়া কোনো চায়ের স্টল পর্যন্ত নেই। হঠাৎ চা খেতে ইচ্ছে করলে কেরামতকে পাঠাতে হয় ধোয়াইল বাজার। চা আনতে আনতে ঠান্ডা হয়ে যায়। মুখে দিয়েই থু করে ফেলে দিতে হয়। রেল স্টেশনের সঙ্গে চায়ের দোকান থাকবে না, এটা ভাবাই যায় না। এর আগে তিনি যে স্টেশনে ছিলেন সেখানে 2টা চায়ের দোকান ছিল। হিন্দু টি স্টল, মুসলিম টি স্টল। 2টা চায়ের দোকানের মালিকই অবশ্য মুসলমান। মোবারক হোসেন স্টেশন মাস্টারের ঘর থেকে এসে দাঁড়ালেন। চারিদিকে ধু ধু করছে, জনমানব নেই। স্টেশন ঘরের সামনে থেকে তার চোখ যে আলো ফেলেছিল তাকেও দেখা যাচ্ছে না। মনে হয় কুয়াশার কারণে দেখা যাচ্ছে না।
মোবারক হোসেন ঠিক করলেন লোকটাকে দু একটা কঠিন কথা বলবেন। মানুষের চোখে টর্চ ফেলা অসম্ভব বেয়াদবি। মহারানী ভিক্টোরিয়াও যদি কারো চোখে টর্চ ফেলেন সেটাও বেয়াদবি। স্টেশন ঘরে বাতি জ্বলছিল বলে তিনি দূর থেকে দেখেছেন। এটা সত্যি না, স্টেশন ঘরে বাতি জ্বলছে না। হেদায়েত নিশ্চয়ই বোনের বাড়ি চলে গেছে। মোবারক হোসেন তালা খুললে স্টেশন ঘরে ঢুকলেন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ঘরটা বাইরের মতো হিমশীতল না। উত্তুরে বাতাস তাকে কাবু করে ফেলেছিল। বাতাসের হাত থেকে জীবন রক্ষা পেয়েছে। তিনি হারিকেনের আলো জ্বালালেন। তার ভয় ছিল হারিকেনে তেল থাকবে না। দেখা গেল তেল আছে, সারা রাত জ্বলার মতোই আছে। স্টেশন ঘরে তার বিছানা আছে, তোশক, লেপ, চাদর, বালিশ। খাওয়া এবং ঘুমানোর ব্যাপারে তার কিছু শৌখিনতা আছে বলেই লেপ তোশক ভালো, বিছানার চাদরটাও ভালো। যদিও মোবারক হোসেনের ধারণা মাঝে মধ্যে হেদায়েত নিজের বিছানা রেখে তার বিছানায় শুয়ে থাকেন, কারণ তিনি হঠাৎ হঠাৎ বিছানার চাদরে উটকট বিড়ির গন্ধ পান। হেদায়েতকে জিজ্ঞেস করেছিলেন। সে চোখ কপালে তুলে বলল, আমার কি বিছানার অভাব হয়েছে? ব্যাটাকে একদিন হাতে নাতে ধরতে হবে। মোবারক হোসেন বিছানা পরিষ্কার করতে শুরু করলেন। শীত যেভাবে পড়ছে অতি দ্রুত লেপের ভেতর ঢুকে যেতে হবে। ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসবে না। কি আর করা যায়? নিজের বোকামির উপর এখন তার প্রচন্ড রাগ লাগছে। রাগ করে ভাত না খাওয়াটা খুব অন্যায় হয়েছে। তার চেয়েও অন্যায় হয়েছে বাড়ি ছেড়ে বের হয়ে আসা। তিনি কেন বাড়ি ছাড়বেন? এক কাপ গরম চা পাওয়া গেলে এই ভয়ঙ্কর রাতটা পার করে দেয়া যেত। মোবারক হোসেন ঠিক করলেন এবার একটা কাজ করে ফেলবেন। এবারের বেতন পেয়েই একটা কেরোসিনের চুলা কিনবেন, একটা সসপ্যান, চা পাতা, চিনি কিনবেন। যখন ইচ্ছা হলো নিজের চা বানিয়ে খেলেন। মুড়ির টিনে কিছু মুড়ি থাকলো, মুড়ির সঙ্গে খেজুর গুড়। শীতের রাতে মুড়ি আর খেজুর গুড় হলো বেহেশতি খানা। ডিম থাকলে সসপ্যানে ফুটিয়ে গরম ভাপা ওঠা সিদ্ধ ডিম লবণের ছিটা দিয়ে খাওয়া যায়। মোবারক হোসেনের জিভে এখনই পানি এসে গেল। মোবারক হোসেনের খাদ্য সংক্রান্ত চিন্তার সূত্রটি আবারও জট পাকিয়ে গেল। আবারও তার চোখে সবুজ আলো ঝলসে উঠল। এমন কড়া আলো যে আলো নিভলে চারিদিক কিছুক্ষণের জন্য অন্ধকারে ডুবে যায়। হারিকেনের আলো সেই অন্ধকার দূর করতে পারে না। চিকাদের কিচমিচ জাতীয় কিছু শব্দ শুনলেন। শব্দটা আসছে দরজার কাছ থেকে। কিছু একটা দরজায় দাঁড়িয়ে আছে। সবুজ আলোর ঝলক চোখ থেকে না গেলে ছায়ামূর্তির ব্যাপারটা পরিষ্কার হবে না। ভূতপ্রেত না তো? আয়াতুল কুরসিটা পড়া দরকার। সমস্যা হচ্ছে এই সূরাটা তার মুখস্থ নাই, মনোয়ারার আছে। কারণে অকারণেই সে আয়াতুল কুরসি পড়ে। কে জানে, হয়তো এখনো পড়ছে। খালি বাড়ি, মেয়ে ছেলে একা আছে, ভয় পাবারই কথা। শীতকালে আবার ভূতপ্রেতের আনাগোনা একটু বেশি থাকে। মোবারক হোসেনের চোখে আলোটা শুয়ে গেছে। তিনি এখন হা করে দরজার দিকে তাকিয়ে আছেন। চিকার কিচমিচ শব্দটা সেইখান থেকেই আসছে। দরজা ধরে একজন মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। কিচকিচ শব্দটা সেই করছে। যে দাঁড়িয়ে আছে সে আর যাই হোক ভূতপ্রেত না। ভূতপ্রেত হলে টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে থাকবে না। ভূতের পায়ে বুট জুতো থাকবে না। মাথায় হ্যাট জাতীয় জিনিসও থাকবে না। চোখে রোদের চশমা থাকবে না, মানে সানগ্লাস। মোবারক হোসেন বিড়বিড় করে বললেন, আপনার পরিচয়? বলেই মোবারক হোসেন মেয়েটির দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন, কারণ তার ভয় হতে লাগলো। মেয়েটি হয়তো বলে বসবে আমি মানুষ না, অন্য কিছু। এখন তার মনে হচ্ছে ভূতপ্রেতের হাতে টর্চ লাইট থাকতেও পারে। এটা বিচিত্র কিছু না। একবার তিনি একটা গল্প শুনেছেন। রাতে এক ভূত সাইকেল চালিয়ে যাচ্ছিল, তবে সাইকেলের চাকা রাস্তায় ছিল না, রাস্তা থেকে ৮ ফুট উঁচুতে ছিল। ভূত যদি সাইকেল চালাতে পারে তাহলে টর্চ লাইটও হাতে নিতে পারে, চোখে রোদ চশমা পরতে পারে, চিকার মতো কিচকিচে করতে পারে। আমার নাম এলা। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? মোবারক হোসেন আবারও বিড়বিড় করে বললেন, জি। পরিষ্কার বুঝতে পারছেন?
জি, বাংলা ভাষার কথা বুঝবো না কেন? না, আমি বাংলা ভাষায় কথা বলছি না। আমি আসলে কোনো ভাষাতেই কথা বলছি না। আমি আমার চিন্তাগুলো সরাসরি আপনার মাথায় পাঠিয়ে দিচ্ছি। আপনি যে ভাষায় কথা বলছেন, আপনি সে ভাষায় আমার কথা বুঝতে পারবেন। তবে আপনার মস্তিষ্কের চিন্তা আমি বুঝতে পারছি। মোবারক হোসেন ক্ষীণ স্বরে বললেন, জি আচ্ছা, ধন্যবাদ। আপনি এই ক্ষমতাকে দয়া করে কোনো টেলিপ্যাথি বিদ্যা ভাববেন না। এই ক্ষমতা আমার নেই। আমি এই কাজটার জন্য ছোট্ট একটা যন্ত্র ব্যবহার করছি। এই যন্ত্রটার নাম LG ৯০০০। মোবারক হোসেন আবারও যন্ত্রের মতো বললেন, জি, ধন্যবাদ। আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? জি না। আয়াতুল কুরসি ব্যাপারটা কি? আপনি মনে মনে সারাক্ষণ আয়াতুল কুরসির কথা ভাবছেন। সে কে? এটা একটা দোয়া, আল্লাহ পাকের কালাম। এ দোয়া পাঠ করলে মন থেকে ভয় দূর হয়। জিন ভূতের আশ্রয় থেকে আল্লাহ পাক মানবজাতিকে রক্ষা করেন। তার মানে আপনি আমাকে ভয় পাচ্ছেন? মোবারক হোসেন শুকনো গলায় বললেন, জি না। ভয় না পেলে ভয় কাটানোর দোয়া পড়ছেন কেন? মোবারক হোসেন কি বলবেন বুঝতে পারলেন না। তিনি ভয় পাচ্ছেন এবং বেশ ভালো ভয়ই পাচ্ছেন। মেয়েটা কথা বলছে কিন্তু তার ঠোঁট নড়ছে না। ভয় পাবার জন্য এইটাই যথেষ্ট। তার উপর এত রূপবতী মেয়ে তিনি কখনো দেখেননি। পরিস্থানের কোনো মেয়ে অথবা পরী না তো? নির্জন রাতে পরীরা মাঝে মাঝে পুরুষদের ভুলিয়ে ভালিয়ে পরিস্থানে নিয়ে যায়। নানান কুকর্ম করে পুরুষদের ছিবড়া বানিয়ে ছেড়ে দেয়। এই জাতীয় গল্প তিনি অনেক শুনেছেন। তবে পরীরা যুবক এবং সুদর্শন অবিবাহিত ছেলেদেরকেই নিয়ে যায়। তার মতো আদবুড়াকে নেয় না। তাকে ছিবড়া বানানোর কিছু নেই, তিনি ছিবড়া হয়েই আছেন। মোবারক হোসেন, জি। আমি আপনাকে আমাদের দেশে নিতে পারবো না। ইচ্ছা থাকলেও পারবো না। আমার সেই ক্ষমতা নেই। আমি এসেছি ভবিষ্যৎ পৃথিবী থেকে, পরিস্থান থেকে নয়। আপনাকে ছিবড়া বানানোর কোনো ইচ্ছাও আমার নেই। সিস্টার, আপনার কথা শুনে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আজকের তারিখ কত দয়া করে বলবেন? মাঘ মাসের ১২ তারিখ। ইংরেজিটা বলুন। কোন সাল? জানুয়ারি ৩, ১৯৯৭ সাল। আমি আসছি ৩০০১ সাল থেকে। আসার জন্য ধন্যবাদ। সিস্টার, ভেতরে এসে বসুন। দরজা বন্ধ করে দেই। বাইরে অত্যধিক ঠান্ডা। মেয়েটি ভেতরে এসে দাঁড়ালো। মোবারক হোসেন দরজা বন্ধ করলেন। তারপর মনে হলো কাজটা ঠিক হয়নি। দরজা খোলা রাখা দরকার ছিল, যাতে প্রয়োজনে খোলা দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যেতে পারেন। মনোয়ারার সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হওয়াটাই ভুল হয়েছে। দরজা বন্ধ করার পর এলা টেবিলের দিকে এগিয়ে এলো। মোবারক হোসেন এগিয়ে চেয়ারের দিকে গেলেন। এলা বসতে বসতে বলল, মনোয়ারাকে আপনি সারাক্ষণ এই নামটি মনে করছেন? জি, আমার স্ত্রী। এলা বিস্মিত হয়ে বলল, স্ত্রী? আপনার স্ত্রী আছে? কি আশ্চর্য! মোবারক হোসেন তাকিয়ে আছেন। তার স্ত্রী থাকা এমন কি বিস্ময়কর ঘটনা যে মেয়েটির চোখ কপালে তুলে ফেলেছে? রাস্তায় ভিক্ষা করে যে ফকির, তারও একটা ফকিরনি থাকে। তিনি রেলে কাজ করেন। ছোট চাকরি হলেও তো সরকারি চাকরি, কোয়ার্টার আছে। স্ত্রীর উপর কি কোনো কারণে আপনি বিরক্ত হয়ে আছেন? ইয়েস সিস্টার, তার উপর রাগ করেছি বলেই স্টেশনে এসে একা একা বসে আছি। খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। LG ৯০০০ এই পয়েন্ট নোট করছে। বিজ্ঞান কাউন্সিলে আমরা কথা বলে দেখব। র্যান্ডম স্যাম্পলের জন্য আপনি সদস্য হচ্ছেন। আশা করি আপনার বা আপনার স্ত্রীর এই বিষয়ে কোনো আপত্তি হবে না। মোবারক কিছু না বুঝেই খুবই বিনীত গলায় বললেন, জি না ম্যাডাম। এতক্ষণ সিস্টার বলছিলেন, এখন ম্যাডাম বলা শুরু করলেন। সিস্টার ডেকে ঠিক স্বস্তি পাচ্ছিলাম না। সিস্টার ডাকের মধ্যে হাসপাতালের গন্ধ আছে। হাসপাতাল মানেই অসুখ বিসুখ, সেই তুলনায় ম্যাডাম ডাকাটা ভালো। স্ত্রীর উপর যখন রাগ করেন তখন আপনি স্টেশনে থাকার জন্য চলে আসেন, আর যখন স্টেশনে আসেন তখন আর স্ত্রীর প্রতি আপনার রাগ থাকে না, থাকে ভালোবাসা। জি না, রাগ করেও অনেক সময় বাসায় থাকি। গতকাল রাগ করেছিলাম, তারপরেও বাসায় ছিলাম।
কি কারণে রাগ করেছেন বলতে কোনো বাধা আছে? জি না ম্যাডাম, বলতে কোনো বাধা নেই। তাহলে বলুন। আজ রাগ করেছি কারণ সে ফুলকপি আর শিম একসঙ্গে রেঁধে কই মাছের ঝোল বানিয়েছে। এটা কি কোনো বড় ধরনের অন্যায়? শিম এবং ফুলকপি একসঙ্গে রান্না করা যায়, অনেকে পছন্দ করে, আমি করি না। অনেককে দেখবেন সব তরকারির সঙ্গে ডাল দিচ্ছে, মাছ ভাজা নিয়েছে, সঙ্গে ডালও নিয়েছে। মাছ ভাজার একরকম টেস্ট, ডালের আরেক রকম টেস্ট। দুটাকে কি মেশানো যায়? তাহলে দুধ দিয়ে মাগুর মাছের তাহলে দুধ দিয়ে মাগুর মাছের ঝোল মাখিয়ে খেলেই তো হতো। আমার পয়েন্টটাকে সিস্টার ধরতে পারলেন? ধরার চেষ্টা করেছি। আপনি আমাকে এক এক সময় এক একটা নামে ডাকছেন, কখনো সিস্টার, কখনো ম্যাডাম। আপনি আমাকে সরাসরি এলা ডাকতে পারেন। ধন্যবাদ। রাগের প্রসঙ্গে ফিরে আসি। গতকাল কি নিয়ে রাগ করেছিলেন? চা দিতে বলেছি, চুমুক দিয়ে দেখি ঠান্ডা। ঠান্ডায় যদি খাই তাহলে চা খাবার দরকার কি? শরবত খেলেই হয়। শুধু ঠান্ডা হলেও একটা কথা ছিল, দেখি এলাচের চা। চা কি পায়েস নাকি যে এলাচ দিতে হবে? ম্যাডাম, ঠিক বলছি না আমি? আমি বলতে পারছি না, কারণ চা নামক বস্তুটি সম্পর্কে আমার ধারণা নেই। শীতের সময় খুবই উপকারী এটি। নেক্সট টাইম যদি আসেন ইনশাআল্লাহ আপনাকে চা খাওয়াবো। চা, চিনি, দুধ সব থাকবে। আর কখনো আসবে বলে মনে হচ্ছে না। আপনার স্ত্রীর সঙ্গে আর যেসব কারণে আপনার রাগারাগি হয় সে কারণগুলো কি বলবেন? আপনাদের সব রাগারাগির উৎস কি? খাদ্যদ্রব্য? জি না ম্যাডাম, ওর খাসিলত খারাপ। সবকিছুর মধ্যে উল্টা কথা বলবে। আমি যদি দক্ষিণ বলি, আমার উল্টোটা যদি তার অপছন্দও হয়, দক্ষিণ না বলে তার বলা উচিত পূর্ব বা পশ্চিম। তা বলবে না, সে সোজা বলবে উত্তর। আপনি বলতে চাচ্ছেন বিপরীত। 100% বিপরীত। 100% বিপরীত মানে? এক ভাগের সভাগ, বেশি তো কিছু হতে পারে না। আপা, আমি একটা কথার কথা বলেছি। আপা বলছেন কেন? আপনাকে বড় বোনের মতো লাগছে, এজন্য আপা বলছি। দোষ থাকলে ক্ষমা প্রার্থী। দোষ ত্রুটি না। আপনার কথাবার্তা সামান্য এলোমেলো লাগছে। যাই হোক, পুরনো প্রসঙ্গে ফিরে যাই। আপনার এবং আপনার স্ত্রীর সম্পর্ক তাহলে ভালো না। আপনিই বলুন ম্যাডাম, ভালো হবার কি কোনো কারণ আছে? আপনারা কি একে অন্যকে গিফট দেন? একেবারে যে দেই না তা না, ঈদে চাঁদে দেই, না দেওয়াই উচিত। তারপরেও দেই, এবং তার জন্যে যেসব কথা শুনতে হয়, উফ। একটা বলুন শুনি। ঘরের কিচ্ছা বাইরে বলা ঠিক না, তারপরেও জানতে চাচ্ছেন যখন, বলি। গত রোজার ঈদে আমি নিজে শখ করে একটা শাড়ি কিনে আনলাম। হালকা সবুজের উপর লাল ফুল। ফুল বড় না, ছোট ছোট ফুল। সে শাড়ি দেখে মুখ বাঁকা করে বলল, তোমাকে শাড়ি কিনতে কে বলেছে? লাল শাড়ি আমি পরি? আমি লম্বা মানুষ। বহরে ছোট জাকাতের একটা শাড়ি কিনে নিয়ে এসেছো। জাকাতের শাড়ি ব্যাপারটা বুঝলাম না। গরিব দুঃখীকে দান করার জন্য দেওয়া শাড়ি। শাড়ি বলা ঠিক না, বড় সাইজের গামছা। শেষ প্রশ্ন করি, আপনার স্ত্রীর প্রতি আপনার এখন আর তাহলে কোনো রকমের ভালোবাসা নেই? ভালোবাসা থাকবে কেন বলুন? ভালোবাসা থাকলে এই শীতের রাতে আমি স্টেশনে পড়ে থাকি? এলা নামের মহিলা হাতের টর্চ লাইট জ্বালিয়ে কিছুক্ষণের জন্য চারিদিকে সবুজ আলোর ছয় লাভ করে আবার বাতিটা নেভালো। মোবারক হোসেনের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আপনি স্টেশনে থাকতে আসায় আমার জন্য খুব লাভ হয়েছে। কি লাভ? আপনার সঙ্গে দেখা হয়েছে, আপনার মতামত পেয়েছি। মতামত রেকর্ড করা থাকবে। ম্যাডাম, এখন কি আপনি চলে যাবেন? হ্যাঁ, চলে যাব। তেমন খাতির যত্ন করতে পারলাম না। দয়া করে কিছু মনে নেবেন না। নিজ গুণে ক্ষমা করবেন। খাতির যত্ন যথেষ্টই করেছেন, এবং আপনি আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। আপনার ভদ্রতায় আমি মুগ্ধ। আপনাকে একটা সুসংবাদ দিতে চাচ্ছি। আমি মনে করি এই সুসংবাদ শোনার অধিকার আপনার আছে। জি ম্যাডাম, সুসংবাদটা বলেন। দুঃসংবাদ শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেছে। একটা সুসংবাদ শুনে দেখি কেমন লাগে। আপনার ভালো লাগবে। ভবিষ্যৎ পৃথিবী, যেখান থেকে আমি এসেছি, সেই পৃথিবীতে পুরুষ সম্প্রদায় নেই, শুধুই নারী। মোবারক হোসেনের মুখ হা হয়ে গেল।
ভবিষ্যৎ পৃথিবীতে পুরুষ নেই, শুধুই নারী। এর মধ্যে সুসংবাদটা কোথায়? মোবারক হোসেন ধরতে পারলেন না। ভবিষ্যৎ পৃথিবীতে শুধুই পুরুষ, নারী নেই, এটা শুনলে একটা কথা ছিল। এলা বলল, পৃথিবীর যাবতীয় সমস্যার শতকরা ৮০% ছিল নারী পুরুষ ঘটিত সমস্যা, প্রেম ঘটিত সমস্যা, একসঙ্গে জীবনযাপনের সমস্যা। ইতিহাসে এমনও আছে যে শুধু একটি নারীর জন্য একটি নগরী ধ্বংস হয়ে গেছে। আছে না? জি আছে, ট্রয় নগরী। গ্যালাকটিক ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী পৃথিবীতে সংগঠিত অপরাধের শতকরা ৫৩% নারী ঘটিত। মোবারক হোসেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, খাঁটি কথা বলেছেন। ধর্ষণ, এসিড মারা, নাবালিকা হত্যা, পত্রিকা খুললেই এই জিনিস। আল্লাহ পাক দয়া করেছেন এখানে পত্রিকা আসে না। এলা বলল, মানুষকে এই সমস্যা থেকে মুক্তি দেবার জন্যে বিজ্ঞান কাউন্সিল একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে। তবে সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীতে পুরুষ এবং মহিলা বলে দুই ধরনের মানব সম্প্রদায় থাকবে না, হয় থাকবে শুধু পুরুষ অথবা শুধু মহিলা। যুক্তিসঙ্গত কারণেই শুধু মহিলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কারণ মহিলাদের ভেতরেই দুই রকম ক্রোমোজোম এক্স এবং ওয়াই আছে। বুঝতে পারছেন তো? কিছু না বুঝেই মোবারক হোসেন বললেন, জি। আপনার কথাবার্তা পানির মতো পরিষ্কার, দুধের শিশুও বুঝবে। বংশবৃদ্ধির জন্য একসময় পুরুষ এবং রমণীর প্রয়োজন ছিল, এখন সেই প্রয়োজন নেই। মানব সম্প্রদায়ের বংশবৃদ্ধি এখন মাতৃগর্ভে হচ্ছে না, ল্যাবরেটরিতে হচ্ছে। শিশু পালনের যন্ত্রণা থেকেও মানব সম্প্রদায়কে মুক্তি দেয়া হয়েছে। ও, এলা বলল, বর্তমান পৃথিবী সুন্দরভাবে চলছে, সমস্যাহীন জীবনযাত্রা। তারপরেও বিজ্ঞান কাউন্সিল মাঝে মধ্যে প্রশ্ন ওঠে, পুরুষ শূন্য পৃথিবীর এই ধারণায় কোনো ত্রুটি আছে কিনা। তখনই তথ্য সংগ্রহের জন্য প্রাচীন পৃথিবীতে স্কাউট পাঠানো হয়। আমরা তথ্য সংগ্রহ করি, আমাদের পাঠানো তথ্য দৃঢ়ভাবে সমর্থন করে পুরুষ শূন্য পৃথিবী আদর্শ পৃথিবী। মোবারক হোসেন ভয়ে ভয়ে বলল, আমরা পুরুষরা কি খারাপ? আলাদাভাবে খারাপ না, তবে পুরুষ যখন মহিলার পাশে থাকে তখন খারাপ। সবুজ আলো আবারও চোখ ধাঁধিয়ে দিল। আলো নিভে যাওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত মোবারক হোসেন চোখে কিছুই দেখতে পেলেন না। অন্ধকারে চোখ সয়ে যাওয়ার পর তিনি দেখলেন ঘরে আর কেউ নেই, তিনি একা। মোবারক হোসেন সিগারেট ধরালেন এবং সঙ্গে সঙ্গে নিশ্চিত হলেন এতক্ষণ যা দেখেছেন সবই চোখের ধান্ধা। মন মেজাজ খারাপ ছিল, শীতও পড়েছে ভয়াবহ, সব মিলিয়ে চোখে ধান্দা লেগে গেছে। একা একটা স্টেশনে থাকা ঠিক না, আবারও চোখে ধান্দা লেগে যেতে পারে। স্ত্রীর সঙ্গে রাগ করে বের হয়ে এসে আবার ফিরে যাওয়াটাও অপমানজনক, কিন্তু কি আর করা যায়। মানুষ হয়ে জন্ম নিলে বারবার অপমানের ভেতর দিয়ে যেতে হয়। বাসায় ফিরে গেলেও খাওয়া দাওয়া করা যাবে না, কিছুটা রাগ তাতে দেখানো হবে। মোবারক হোসেন বাড়িতে ফিরলেন। মনোয়ারা বলা মাত্র হাত মুখ ধুয়ে খেতে বসলেন। মনোয়ারা এর মধ্যেই ফুলকপি দিয়ে কই মাছের ঝোল করেছেন এবং সেই ঝোল এত সুস্বাদু হয়েছে যা বলার না। রান্নাবান্নার কোনো ইতিহাসের বই থাকলে কই মাছের এই ঝোলের কথা স্বর্ণাক্ষরে সেই বইয়ে লেখা থাকার কথা। মোবারক হোসেনের খুব ইচ্ছা করছে এই কথাটা স্ত্রীকে বলে, শুনলে বেচারি খুশি হতো, কিন্তু তিনি বলবে না, কারণ মনোয়ারার চোখ লাল এবং ফোলা। সে এতক্ষণ কাঁদছিল। মোবারক হোসেন যতবারই রাগ করে বাইরে চলে যান ততবারই মনোয়ারা কেঁদে চোখ ফুলিয়ে ফেলেন। এই তথ্যটা মোবারক হোসেনের মনে থাকে না। মোবারক হোসেন নরম গলায় বললেন, বউ ভাত খেয়েছো? মনোয়ারা ভেজা গলায় বলল, না। মোবারক হোসেন ভাত মাখিয়ে নলা করে স্ত্রীর মুখের দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখি হা করো তো। মনোয়ারা বললেন, ঢং করবে না তো, তোমার ঢং অসহ্য লাগছে। অসহ্য লাগলেও এ ধরনের ঢং মোবারক হোসেন প্রায়ই করেন। এলা নামের মেয়েটাকে এই গুরুত্বপূর্ণ কথাটা বলা হয়নি। মোবারক হোসেন মনোয়ারার দিকে তাকিয়ে বললেন, কই খাও, ভাত হাতে কতক্ষণ বসে থাকবো? মনোয়ারা বললেন, বুড়ো বয়সে মুখে ভাত, ছি। ছি বললেও তিনি এগিয়ে এলেন, তার মুখ ভর্তি লজ্জামাখা হাসি।